তাহলে আজকে আমরা করব হচ্ছে রেজোনেন্স সার্কিট। এর আগে আমরা রেজোনেন্সের প্রমাণ করাইছি। আজকে আমরা রেজোনেন্স সার্কিটের ম্যাথ করব। রেজোনেন্স সার্কিট লেখা কি বোঝা যায়? নতুন কলম লেখা কি বোঝা যাচ্ছে? জি ভাই বোঝা যাইতেছে। আচ্ছা ঠিক আছে। না নতুন কলম তো এই জন্য ফার্স্টে কোনো কলম লিখলে একটু লেখা চিকন হয়, এটা তো জানা আছে সবারই অবশ্যই। তাহলে এক নম্বর ম্যাথটা দেখবো সিরিজ রেজোনেন্স। প্রথমে আমরা দেখবো হচ্ছে সিরিজ সার্কিট, ঠিক আছে? প্রথমে আমরা সিরিজ রেজোনেন্স দেখবো এক নম্বর ম্যাথটা। সিরিজ রেজোনেন্সে যে এক নম্বর ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর। এখানে এটা দেওয়া আছে, ঠিক আছে? রেজিস্টরের ভোল্টেজটা, রেজিস্টরের কত 5 ওহম, ইন্ডাক্টরের 0.025 হেনরি, 0.025 হেনরি, আর এটা মাইক্রো ফ্যারাড। এটা কি ভেরিয়েবল। ভোল্টেজ কত ছিল? 50 ভোল্ট। 50 ভোল্ট, ফ্রিকোয়েন্সি সমান 50 হার্জ। 50 ভোল্টই তো? হ্যাঁ 50 ভোল্ট 50 হার্জ। আমাদের প্রশ্নে বের করতে বলছে নিম্নোক্ত সার্কিটের ক্যাপাসিটরের মান কত। নিম্নোক্ত সার্কিটের ক্যাপাসিটরের মান কত পরিবর্তন করলে সার্কিটটা কি হবে? রেজোনেন্স হবে। নিম্নোক্ত সার্কিটের ক্যাপাসিটরের মান কত পরিবর্তন করলে সার্কিটটা রেজোনেন্স হবে, ঠিক আছে? বা ক্যাপাসিটরের মান কি রূপ পরিবর্তন করলে সার্কিটের রেজোনেন্স সংঘটিত হবে, অথবা ক্যাপাসিটরের মান কি রূপ পরিবর্তন করলে সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, অথবা ক্যাপাসিটরের মান কি রূপ পরিবর্তন করলে ইম্পিডেন্স সর্বনিম্ন হবে, অথবা সার্কিটের ক্যাপাসিটরের মান কি রূপ পরিবর্তন করলে কারেন্ট ম্যাক্সিমাম হবে। মানে এগুলা রেজোনেন্সের শর্ত যেগুলো সেগুলো যে কোনো একটা বলে দিলে হবে। যে রেজোনেন্স যে হুবহু বলে দিবে তা না, রেজোনেন্সের শর্তগুলো আছে সেগুলো যে কোনো একটা বললে বুঝতে হবে যেটা রেজোনেন্স সার্কিট। যেহেতু সিরিজ সুতরাং এটা সিরিজ রেজোনেন্স সার্কিট বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা প্রথমে এক্সএল বের করি, এক্সএল মানে কি 2 পাই এফ এল। তাহলে 2 পাই এফ এল দিলে আমাদের কত হবে এখানে? 53 ওহম, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের কি বের করতে বলছে যে এই ক্যাপাসিটরের মান কি রূপ পরিবর্তন করলে, ক্যাপাসিটরের মানটা কি রূপ পরিবর্তন করলে আমাদের এখানে রেজোনেন্স সংঘটিত হবে। তার মানে ইন্ডাক্টরটা কি ফিক্সড, তার মানে ইন্ডাক্টরটা কি ফিক্সড। তাহলে আমরা জানি এট রেজোনেন্স কন্ডিশন, এট রেজোনেন্স কন্ডিশন XL equal to XC। রেজোনেন্স কন্ডিশনে কি জানি আমরা? XL equal to XC। তাহলে XL এর মান কত দেওয়া আছে? 78.53 equal to কি XC। XC মানে কি 1/2 পাই FC। তাহলে এখানে C equal to কত পাবো? 1/2 পাই F। F এর মান কত? 50 গুণন 1/2 পাই F, তারপর কত এটা? এই তো। তাহলে এই মানটা এখানে কত আসবে আমাদের? এত মাইক্রো ফ্যারাড আসলো, ঠিক আছে? তার মানে কি ক্যাপাসিটর এখানে যে সার্কিটে যদি রেজোনেন্স সংঘটিত করতে চাই তাহলে ক্যাপাসিটরের মান কত লাগবে? 40.53। ক্যাপাসিটরের মানটা কত লাগবে? 40.53। শিমুল ভিডিও অফ করো। 40.53 লাগবে, ঠিক আছে? ক্যাপাসিটরের মান কত লাগবে? 40.53। কিন্তু আছে এখানে কত? 91.2। ক্যাপাসিটরের মান আছে কত? 91.2। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই কমাইতে হবে, কারণ আছে 91.2, কিন্তু রেজোনেন্স সংঘটিত করতে হলে লাগবে কত? 40। আছে 91, লাগবে কত? 40। তাহলে অবশ্যই মানটা কি করতে হবে? কমাইতে হবে। তাহলে কতটুকু কমাইতে হবে? সাপোজ আমরা লিখি সাপোজ C1 কত? 91.2 মাইনাস কত? 40.53।
50.53 মাইনাস কত 40.53 তাহলে এখানে আমাদের কত হবে 50.67 মাইক্রো ফ্যারাড এই পরিমাণ ক্যাপাসিটর আমাদের পরিবর্তন কত মানে ক্যাপাসিটর পরিবর্তন করতে হবে এটাই ঠিক আছে নিম্নোক্ত সার্কিটের ক্যাপাসিট্যান্সের মান কত পরিবর্তন করলে সার্কিটের রেজোন্যান্স সংঘটিত করতে হবে কত 50.67 কমালে 50.67 কমালে 50.67 মাইক্রো ফ্যারাড পরিমাণ কমালে এটাকে এত পরিমাণ কমালে আমাদের রেজোন্যান্স সংঘটিত হয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যানসার কারণ কোনো সমস্যা থাকলে বলতে পারি ভাই বোর্ডে লেখা তো ভাই কিছু দেখা যায় না ঘোলা দেখা যাচ্ছে সব গোলা দেখা যাচ্ছে না হ্যাঁ নতুন কলম তো আসার দেখি গোলা কি জন্য আসলে কলমের জন্য আজিজুল ভাই দি ভাই আমার তো বোঝা যাইতেছে তারপর হেলাল ভাই ভাই আমার তো বোঝা যাইতেছে 700 হ্যাঁ তার মানে যে বললেন তার মনে হয় একটু নেট প্রবলেম ঠিক আছে যে বললেন তার মনে একটু নেট প্রবলেম আচ্ছা তাহলে এই হচ্ছে ম্যাথটা ঠিক আছে এই আমাদের কি ম্যাথ আচ্ছা এখন যদি প্রশ্নটা ঘুরে দিত সাপোজ এখন যদি প্রশ্নটা ঘুরে দিত কিভাবে ঘুরে দিত আমরা এখন ঘুরে ফেলি প্রশ্নটা এখানে আর কিছু পরিবর্তন করতে বলি নাই তারা এখন বলছে আচ্ছা এখানে এটা আছে তারা কি বলছে এটা পরিবর্তন না এই সার্কিটের সাথে আর কত মানের ক্যাপাসিটর এই সার্কিটের সাথে আর কত মানের ক্যাপাসিটর এই সার্কিটকে রেজোন্যান্স সংঘটিত করতে হলে কি রূপ পরিমাণ ক্যাপাসিটর এখানে দরকার নিম্নোক্ত সার্কিটের কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করলে সার্কিট পাওয়ার ফ্যাক্টর হবে এই সার্কিটে কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করলে আবার বলতেছি প্রশ্নটা যদি এভাবে বলতো যে এই সার্কিটে কি পরিমাণ ক্যাপাসিটর সংযোগ করলে পাওয়ার সার্কিটটি কি হবে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে তার মানে আগে এইটাকে পরিবর্তন করতে বলছে এখন বলছে নতুন করে সংযোগ করো এখন কি বলছে নতুন করে কত সংযোগ করলে সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কি হবে ইউনিটি হবে ঠিক আছে তাহলে আমরা দেখতেছি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি করতে হয় সার্কিটে পাওয়ার ফ্যাক্টর যদি কি ইউনিটি করতে হয় তাহলে আমাদের লাগবে কত সার্কিটে পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি করতে হয় তাহলে আমাদের লাগবে কত 40.53 মাইক্রোফ্যারাড 40.53 মাইক্রোফ্যারাড লাগবে ঠিক আছে 53 মাইক্রোফ্যারাড লাগবে যদি এত পরিমাণ ক্যাপাসিটর এই সার্কিটে থাকতো তাহলে অবশ্যই সার্কিটটা কি হতো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হতো কিন্তু এখন এই এত পরিমাণ ক্যাপাসিটর লাগবে কিন্তু আছে কত 91.2 তাহলে আর কত লাগবে আর কত মানে এটা থাকবে এটাকে পরিবর্তন না এটাকে কমানো বাড়ানো না এটা থাকবে আরো একটা ক্যাপাসিটর লাগবে এখানে তাহলে দেখি এইটা মানে কি টোটাল সিটি মানে টোটাল অবস্থা কত হবে 40.53 টোটাল হইতে হবে কত 40.53 অলরেডি আছে কত 91.2 অলরেডি কত আছে 91.2 আছে ঠিক আছে তাহলে আমাদের ক্যাপাসিটরটার এই মানটা কি কমাইতে হবে না বাড়াইতে হবে অবশ্যই মানটা কমাইতে হবে অবশ্যই মানটা কি করতে হবে কমাইতে হবে মানটা অবশ্যই কি করতে হবে কমাইতে হবে তাহলে ক্যাপাসিটর যদি সিরিজে সংযোগ করি তাহলে ক্যাপাসিটরের মান কি হয় কমে আর প্যারালালে সংযোগ করলে ক্যাপাসিটরের মান কি করে বাড়ে ক্যাপাসিটরের মান সিরিজে সংযোগ করলে কমে এবং প্যারালালে সংযোগ করলে বাড়ে অর্থাৎ যদি এর আগে মনে হয় দেখাইছি তারপর আবার দেখাচ্ছি যদি কোনো ক্যাপাসিটর আমরা এভাবে সংযোগ দেই যেখানে সাপোজ 2 এখানে কত 2 তাহলে সিটি কত হবে সিটি হবে 2 প্যারালাল 2 অর্থাৎ কত 1 আরেকটা বলি যে এখানে একটা ক্যাপাসিটর আছে আবার এখানে একটা ক্যাপাসিটর আছে সাপোজ এটা 2 এটাও কত 2 তাহলে টোটাল ক্যাপাসিটর কত হবে টোটাল ক্যাপাসিট্যান্স সিটি ইকুয়াল টু কত 2 যোগ 2 অর্থাৎ কত 4 তার মানে সিরিজে সংযোগ করলে ক্যাপাসিটর যদি সিরিজে সংযোগ করি তাহলে মান কমে কিভাবে কমে প্যারালাল করলে যতটুকু কমে ততটুকু ঠিক আছে আর যদি প্যারালালে ক্যাপাসিটর সংযোগ করি তাহলে মান কি হয় বাড়ে মান কি হয় বাড়ে কিভাবে বাড়ে যোগ করে বাড়ে কিভাবে বাড়ে যোগ করে বাড়ে তাহলে আমাদের এই 40.53 টোটাল ক্যাপাসিটর লাগবে 40.53 কিন্তু অলরেডি আছে কত 91.2 তাহলে আমাদের মানটা কি হয়েছে কমাইতে হবে মানটা কি করতে হবে কমাইতে হবে তাহলে মানটা যদি কমাইতে হয় তাহলে ক্যাপাসিটর অবশ্যই কিছু সংযোগ করতে হবে মানটা যদি কমাইতে হয় তাহলে ক্যাপাসিটর অবশ্যই মানটা যদি কমাইতে হয় তাহলে ক্যাপাসিটর অবশ্যই সিরিজে সংযোগ করতে হবে ক্যাপাসিটর কি সংযোগ করতে হবে সিরিজে তাহলে সিটি ইকুয়াল টু কি লিখতে পারি যে সি প্যারালাল সি1 সি মানে কত এই যে এখানে যেটা সি আছে
সি প্যারালাল C1 তাহলে সিটি কত পাইছি আমরা 40.53 ইকুয়াল টু সি কত 91.2 প্যারালাল কত C1 প্যারালাল কত C1 তাহলে এখান থেকে যে C1 পাবো সেটাই তার অ্যানসার সেটাই অতিরিক্ত উক্ত পরিমাণ ক্যাপাসিটর এখানে কিসে রাখতে হবে সিরিজে সংযোগ করতে হবে এই যে এখানে C1 ম্যাথটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে ভাই প্রশ্নটা একবারে সমাধান করে দিন সমাধানই তো করে দিলাম যদি লাগাই দিলাম আর কি আমার কাছে ক্যালকুলেটর নাই এটার মান কত আছে একটু একদিন বলি ক্যালকুলেটর আমি ভুলে গেছি এটা বলি কেউ একজন ক্যালকুলেটরে আমার ক্যালকুলেটর আনতে ভুলে গেছি আজকে এত সময় লাগে আচ্ছা তাহলে থাকে এখানে প্যারালাল করলে যেটা হবে সলভ করলে যেটা আসবে সেটাই ঠিক আছে যেহেতু কেউ দিচ্ছেন না এখনো কারোর কাছে ক্যালকুলেটর নাই সাইমন ভাই ক্যালকুলেটর নাই আছে ভাই আমি করতেছি 72.94 মাইক্রোফ্যারাড 72.94 মাইক্রোফ্যারাড এই হচ্ছে আমাদের অ্যানসার এই হচ্ছে আমাদের অ্যানসার ম্যাথে এই ম্যাথটাতে যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারি নাহলে আমি ম্যাথটা মুছে দেবো কিন্তু ভাইয়া একটা প্রশ্ন হ্যাঁ এখানে যে বলছে ভাই এই ইউনিটি কথাটা বলছে কিন্তু ইউনিটি এগুলো তো বুঝে যে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান হলে তখন ইউনিটি বুঝি তো এখানে ইউনিটিতে কি বুঝাইছে বা কি করছে ম্যাথে এটা বুঝলাম না ইউনিটি কখন হবে ইউনিটির শর্ত কি রেজোনেন্স যদি সংঘটিত হয় তখন পাওয়ার ফ্যাক্টর কি হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি হবে ইউনিটি এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে কত 50 হার্টজ সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 50 হার্টজ তাহলে আমাদের বলছে কি সার্কিটটাকে পাওয়ার ফ্যাক্টর কি করো ইউনিটি করো পাওয়ার ফ্যাক্টর কি করো ইউনিটি তার মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে কি ধরো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ধরো সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ধরো তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি হয় আর ইউনিটি হলে কি সার্কিটটা কি হবে অবশ্যই রেজোনেন্স সংঘটিত হবে আর রেজোনেন্স সংঘটিত হলে তো এক্সএল ইকুয়াল টু এক্সি হয় সেভাবে তো ম্যাথটা করছি ভাই এখানে কি এক্সেল এবং এক্সসি কি ভাই সমান অবশ্যই এক্সএল এক্সি সমান কারণ পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হলে তো এক্সএল এক্সি সমানই হইতে হবে তাই না এই দুইটা মিলে এর এক্সি এবং এর এক্সি এই দুইটার এক্সি এখন বের করে দুইটা যোগ করেন দেখেন এটা আসবে 78.53 আর যাই হোক ইংলিশের মধ্যে বাংলা সমস্যা নাই 78.53 আসবে দেখেন আচ্ছা ভাই ওই যে আমরা যে সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হিসেবে ধরলাম এটা কি মূলত ওই এট রেজোনেন্স কন্ডিশনে যখন আমরা মানে রেজোনেন্স সার্কিট এক্সএল এক্সি সমান মানে ইকুয়েশনটা বের করব সেই ক্ষেত্রে হ্যাঁ ওরা বলে দিছে না রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সাপ্লাই ওরা বলে যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি করো তাহলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি করতে হবে ঠিক আছে যদিও এখানে ফ্রিকোয়েন্সি লাগে নাই তারপরে যদি ফ্রিকোয়েন্সি লাগতো ওরা কি রেজোনেন্স কোন ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে না তার মানে যেটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি সেটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কারণ কি পাওয়ার ফ্যাক্টর ইউনিটির সময় আমরা জানি সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি হয় সমান হয় সেই হিসাবেই তো এটা
তাহলে এটা মুছে দিলাম। 4 নম্বর ম্যাথটা এখন দেখব। 110 120 318 10 ভাই একটা কথা ছিল ভাই, একটু খালি। হ্যাঁ ওয়েট, এত সময় দেওয়ার পরও প্রশ্ন করতে এত লেট কেন? হ্যাঁ বলেন। ভাই হচ্ছে ওই যে একটা সার্কিট নিচে আসছে যে 2 2, এটা কি ভাই ফ্যারাডে আছে নাকি মানে ওহমে আছে? ও সরি সরি সরি, এটা তো কখনো ওহম হয় না, এটা ফ্যারাডে হবে। এটা এককের মিস্টেক, এটা আবার কোনো ফ্যাক্টর মনে করছিলাম তো এক্সি, ওই জন্য সরি ভাই। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওটা এককে জাস্ট মিস্টেক করছে, হয় না, বলি আর লেখি আর একদম তো হয় না আমাদের। যদি এটা ওহমে হইতো, সাপোজ যদি এটা ওহমে হইতো, হ্যাঁ বলে দিই, যদি এটা সাপোজ কি হইতো, ওহমে হইতো, যদি এটা কি হইতো ওহমে হইতো, তখন তো সাধারণ সিরিজ আছে, সিরিজ আছে তাহলে অবশ্যই কি যোগ, সিরিজ আছে অবশ্যই কি যোগ, প্যারালাল আছে তাহলে অবশ্যই কি এখন প্যারালাল আছে অবশ্যই কি এখন প্যারালাল হবে। যদি x হইতো তাহলে প্যারালাল থাকলে প্যারালাল, সিরিজ থাকলে সিরিজ, কিন্তু c হলে সিরিজ থাকলে প্যারালাল, প্যারালাল থাকলে সিরিজ। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এখন আমরা দেখব 4 নম্বর ম্যাথটা। এখন দেখব কত নম্বর? 4 নম্বর ম্যাথটা। 4 নম্বর ম্যাথে কি বলছে যে এক নিম্নোক্ত সার্কিটের x এর মান কোন ধরনের রিঅ্যাকট্যান্স হলে পাওয়ার ফ্যাক্টর 0.707 হবে। x এর মান কোন ধরনের রিঅ্যাকট্যান্স হলে পাওয়ার ফ্যাক্টর 0.707 হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি এটা কাট অফ ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে? 0. পাওয়ার ফ্যাক্টর 0.707 মানে কি কাট অফ ফ্রিকোয়েন্সি। যাই ওইদিকে না গেলেও হবে, তো আমাদের এটা দিয়ে দিছে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কত? 0.707। কি বলছে এটা? ল্যাগ বলছে। কি এটা? ল্যাগ। তার মানে থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি, ঠিক আছে? থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে x এর ইকুয়াল টু কত পাবো আমরা? 2 পাই fl, 2 পাই fl, f কত আছে? 85। তাহলে 2 পাই fl যদি করি আমরা তাহলে কত আসবে? 37.7 ওহম। x ইকুয়াল টু কত? 1/2 পাই fc। তাহলে x ইকুয়াল টু 1/2 পাই fc, এর মানটা কত আসবে তাহলে? 10 ওহম। 10 ওহম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত? 0.707। তাহলে সার্কিটের যদি আমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল অঙ্কন করি তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এই যে এটা কত? 45 ডিগ্রি, এখানে কত r, এটা কত z, এটা কত xt। xt means xl minus xc, xt means xl minus xc, ঠিক আছে? xl minus xc। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা tan এর সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? tan theta equal to xt by r। তাহলে xt equal to কত লিখতে পারি? tan, tan কত ডিগ্রি এখানে? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি গুণন কত? r, r এর মান কত? 10 ই তো, তাই না? হ্যাঁ, r এর মান 10। তাহলে কত আসলো এখানে আমাদের? 10। কত আসলো এখানে আমাদের? 10 ওহম। কত আসলো? 10 ওহম আসলো, ঠিক আছে? তাহলে xt এর কত পেলাম আমরা? 10 ওহম পাইলাম। আচ্ছা, xt মানে কি? সার্কিটের টোটাল x, মানে এখানে ax ax x এই তিনটারই যোগফল যে xt, সে xt, ঠিক আছে? তাহলে xt আমরা আবার কি লিখতে পারি? যে x এর মাইনাস, যেহেতু এটা xc সুতরাং মাইনাস দিতে হবে, মাইনাস কি xc, এটা কি প্লাস x, কারণ এটা ইন্ডাকটিভ নাকি রিঅ্যাকটিভ, সরি ইন্ডাকটিভ নাকি রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নাকি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এটা বলা নাই, এটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নাকি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এটা বলা নাই, এটাই বের করতে বলছে। তাহলে এট ফার্স্ট আমরা প্লাস ধরলাম, যদি এই মানটা প্লাস আসে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যদি এই x এর মানটা মাইনাস আসে তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে বসাইতে এখানে কত? 10 ইকুয়াল টু x এর কত? x এর 37.7 মাইনাস xc, xc এর মানটা কত দিতে আছে? 10 প্লাস x। তাহলে x ইকুয়াল টু কত হবে আমাদের? মাইনাস 17.7, মাইনাস 17.7
7 ওহম। তার মানে আমাদের কোন ধরনের রিঅ্যাকট্যান্স লাগবে এটা? কোন ধরনের রিঅ্যাকট্যান্স? যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? কোন ধরনের রিঅ্যাকট্যান্স এটা তাহলে? ক্যাপাসিটিভ। তার মানে কি এটা XC হবে। তার মানে এটা কি হবে? XC, এটাই आंसर, যে আমাদের X এর মানটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হবে। কারণ কোন প্রশ্ন থাকলে করতে পারি। আচ্ছা ভাই, আমরা ওই যে ওইখানে প্লাস x ধরলাম, ওইখানে যে মাইনাস x ধরি তাহলে কি হবে? আচ্ছা, আপনি ধরলেন কত? -x সাপোজ। আচ্ছা, মুছে দিলাম এটা, ঠিক আছে? আচ্ছা, ধরলাম কি -x। আচ্ছা, -x, তাহলে -x ধরলাম, তাহলে রেজাল্টটা কি আসবে তাহলে দেখি। -x ইকুয়াল টু, তাহলে -x, তাহলে -x ধরে ধরছি, -x এর মান যদি মাইনাস আসে, -x ধরছি না, তাহলে x এর মান যদি মাইনাস আসে তাহলে কি? -x ধরছি, তাহলে x এর মান যদি মাইনাস আসে তাহলে সেটা কি? ক্যাপাসিটিভ হবে। আর যদি x এর মান প্লাস আসে তাহলে কি? অটোমেটিক ইন্ডাকটিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে x এর মান দেখি, আমরা এখন দেখি এখানে কত হবে তাহলে। 10 20 20 দিয়ে চলে যাবে, কত হচ্ছে? -17.7, তাই তো? -17.7 আসলো, তাই না? আচ্ছা, তাহলে -17.7 আসলো। তাহলে এখন তাহলে x ইকুয়াল টু কত তাহলে? শুধু 17.7, শুধু 17.7। তাহলে আমরা প্রথমে কি ধরছিলাম? -x ধরছিলাম। কি ধরছিলাম? -x। তাহলে -x এর মান কি আসছে? মাইনাসে আসছে, কিন্তু -x এর মান কি আসছে? মাইনাসে আসছে। তার মানে এটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? তখন কিন্তু আর গোলায় যাবে, ঠিক আছে? এই জন্য সবসময় প্লাস ধরবো, সবথেকে সুবিধা হবে। তাহলে মুছে দিলাম। কার কোনো সমস্যা আছে? আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, তারপরে 1 2 3 4, আচ্ছা 3 4 6 7 একই রকম সব মূলত একই বেসিক, ঠিক আছে? এখানে আলাদা কোনো জিনিস, সবকিছু একই। আচ্ছা, আমি 11 নম্বরটা করে দেব। এটা যেহেতু একটু বড়, এখানে সবকিছু বের করব। 11 নম্বরের সবকিছু বের করে দেখাবো। আচ্ছা, 11 নম্বরে কি বলছে? যে একটি আরএলসি সিরিজ সার্কিট 20 ভোল্ট। 11 নম্বর আরএলসি সিরিজ সার্কিট কি দেওয়া আছে? ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ কত? 20 ভোল্টেজ, এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেওয়া হলে, এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেওয়া হলে আর ইকুয়াল টু কত তখন? 20 ওহম। আর ইকুয়াল টু কত তখন? 20 ওহম, ঠিক আছে? আচ্ছা, এল ইকুয়াল টু কত? 20 মিলি হেনরি। তারপরে সি ইকুয়াল টু কত? 0.5 মাইক্রোফ্যারাড। আচ্ছা, হলে এটা দেওয়া আছে। এগুলো যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে বের করো যে এফ নট কিউ নট, এফ নট কিউ নট, বিএইচপি মেইন ফর্মুলার সাহায্যে এবং বিএইচপি কম্পোনেন্ট ব্যবহার করে। যাই হোক, এখান থেকে আমরা সবকিছু বের করব। এখান থেকে আমরা যা যা প্রমাণ করছিলাম সবকিছু এখান থেকে বের করব। হাফ পাওয়ার, হাফ কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়ার, কাট অফ ফ্রিকোয়েন্সির ভোল্টেজ, কাট অফ ফ্রিকোয়েন্সির কারেন্ট, তারপরে কাট অফ ফ্রিকোয়েন্সির বেলায় হ্যাঁ 3 ডিবি পয়েন্ট, এগুলো তো 3 ডিবি কাট অফ তো একই, হাফ পাওয়ারও কিন্তু একই কথা। তাহলে প্রথম থেকে শুরু করে আমরা এফ নট, ঠিক আছে, মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো সিরিজ সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি জানি? 1/2 পাই রুট ওভার এল সি। 1/2 পাই রুট ওভার এল সি আছে। তাহলে কি 1/2 পাই রুট ওভার এল, এল কত? 0.02 সি গুণন 5.5 গুণন 10⁻⁶, ঠিক আছে? তাহলে এটা মান দিলে আমাদের কত আসবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এখানে? যে 1591.5 হার্টজ, 1591.5 হার্টজ। এটা একটা অ্যানসার। আচ্ছা,
তারপর আমরা কি বের করব কিউ নট তারপর কি বের করব কিউ নট তাহলে কিউ নট ইকুয়াল টু আমরা আবার জানি 1 ভাগ r গুণন √l ভাগ c তাহলে 1 ভাগ r মানে 1 ভাগ কত 20 গুণন √l এর মান কত 0.02 ভাগ 0.5 গুণন 10⁻⁶ তাহলে আমাদের কিউ ফ্যাক্টরের মান কত আসবে 10 আসবে কিউ ফ্যাক্টরের মান কত 10 আসবে ঠিক আছে ফ্যাক্টরের তো কোনো একক হয় না কিন্তু ফ্যাক্টরের কোনো একক হয় না ঠিক আছে আচ্ছা এটা একটা অ্যানসার আচ্ছা তারপরে আমাদের কি বলছে ব্যান্ডউইথ কি বলছে আমাদের ব্যান্ডউইথ বের করো f নট এবং q নট এর দ্বারা তাহলে আমরা ব্যান্ডউইথের সূত্র তো জানি যে f নট বা কি q নট f নট f আর একই কথা কিন্তু ঠিক আছে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই ভাগ কত 10 ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 159.15 কি হার্টজ কেন কারণ এটা তো হার্টজে আছে এটা তো কোনো একক নাই তাহলে হার্টজে আছে তাহলে হার্টজেই থাকবে आंसर আচ্ছা তারপরে আবার কি বলছে যে ব্যান্ডউইথ তো বের করছি বিএইচপি সমীকরণ দেখাও বিএইচপি সমীকরণ দেখাও ঠিক আছে বিএইচপি সমীকরণের সাহায্যে ব্যান্ডউইথ দেখাও বিএইচপি সমীকরণের সাহায্যে ব্যান্ডউইথ দেখাও এর আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি মনে রাখি যে এর বেলায় হাফ পাওয়ারের বেলায় যে হাফ পাওয়ারের বেলায় যে কিউ ফ্যাক্টর হয় হাফ পাওয়ারের বেলায় যে কিউ ফ্যাক্টর হয় সেই কিউ ফ্যাক্টর ইকুয়াল টু কি হয় tan 45 ডিগ্রি মানে 1 হাফ পাওয়ারের বেলায় যে কিউ ফ্যাক্টর হয় সেটা কিন্তু tan 45 ডিগ্রি কত হয় 1 হয় ঠিক আছে তাহলে এখানে যেহেতু বলছে ওরা যে বিএসপি সমীকরণের ফর্মুলার সাহায্যে দেখাও তাহলে বিএসপি সমীকরণের ফর্মুলার সাহায্যে দেখাও মানে এটা হচ্ছে বিএসপি ঠিক আছে f নট বাই কি কিউ নট গুণন হাফ পাওয়ারের যে কিউ কোয়ালিটি ফ্যাক্টর সেটা তাহলে এখানে f নট কত আগের মান যেটা যা ছিল তাই থাকবে কেন কারণ হাফ পাওয়ারের কোয়ালিটি ফ্যাক্টর তখন কত 1 হাফ পাওয়ারে যখন কোয়ালিটি ফ্যাক্টর তখন কত 1 এটা হচ্ছে মেইন সূত্র ঠিক আছে বিএসপি কিন্তু এইটা হাফ পাওয়ারের এইটা ইকুয়াল টু অলওয়েজ কি হয় হাফ পাওয়ার এইটা ইকুয়াল টু অলওয়েজ 1 হয় তো এটা দেখানো হয় না যেহেতু এখানে মূল ফর্মুলা বলছে তাহলে আমরা এখানে এইটা দেখাই দিচ্ছি ঠিক আছে অ্যানসার আগেরটাই হবে যদি কখনো এই টাইপের প্রশ্ন বলে তখন দেখাবো তাছাড়া দেখাবো না আর হাফ পাওয়ারে অলওয়েজ তো এটা হয় তাহলে এটা লিখলে হয় না লিখলে হয় কিন্তু এখানে মূল ফর্মুলা বলছে তাই লিখছি আর কি আচ্ছা তারপরে কি বলছে যে বিএসপি কম্পোনেন্ট ব্যবহার করে আচ্ছা বিএসপি কম্পোনেন্ট ব্যবহার করে তাহলে বিএসপি সূত্রটা কি দেখছি আমরা ব্যান্ডউইথ যে r বাই 2 পাই l r বাই কত 2 পাই l তাহলে r বাই 2 পাই l ওটা দিলেও একই অ্যানসার তো ভিন্ন হবে না যে সূত্র দিয়ে বের করি অ্যানসার তো একই থাকতে হবে চেঞ্জ তো হবে না একই অ্যানসার ঠিক আছে আচ্ছা তারপর আমরা বের করছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে সর্বোচ্চ পাওয়ার কত তাহলে p নট ইকুয়াল টু আমরা কি জানি কি দেওয়া আছে v স্কয়ার বাই r p নট ইকুয়াল টু v স্কয়ার বাই r দিতেই তো পারে v স্কয়ার কত এখানে মানে 20 স্কয়ার বাই r কত 20 তাহলে কত হবে এখানে আমাদের 20 ওয়াট কত হবে 20 ওয়াট आंसर এটা ছিল বইয়ের প্রশ্নের সমাধান এখন আমি আরো কিছু প্রশ্ন সমাধান করে দেব তার আগে এই প্রশ্নে কারো কোনো সমস্যা আছে কিনা ডিগ্রি যেটা 1 দিলেন এটা কি কনস্ট্যান্ট থাকবে সব সময় হ্যাঁ হাফ পাওয়ারে tan 45 ডিগ্রি কনস্ট্যান্ট হাফ পাওয়ারের বেলায় tan 45 কনস্ট্যান্ট ঠিক আছে কোয়ালিটি ফ্যাক্টর তো শুধু যে কোয়ালিটি ফ্যাক্টর অলওয়েজ হয় ঠিক আছে কোয়ালিটি ফ্যাক্টর অলওয়েজ রেজোনেন্সের বাদেও কোয়ালিটি ফ্যাক্টর হয় আমি কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর প্রমাণ করার সময় আগে লিখছিলাম যে কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু কি VL ভাগ কি পাইছি আমরা VR কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু কি পাইছি VL বাই VR এটা হচ্ছে সব সময় এটা কি সব সময় এখন যদি বলে রেজোনেন্স অবস্থায় কোয়ালিটি ফ্যাক্টর বের করো তাহলে কি Q ইকুয়াল টু VL ভাগ কি VS কারণ রেজোনেন্সে কি VR ও যা VS ও তাই মানে যে কোনো সার্কিটে যদি কোয়ালিটি ফ্যাক্টর এই রেজোনেন্সে যদি এই সার্কিটে যদি বলতো রেজোনেন্স না এমনি সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর দেখাও রেজোনেন্স বাদে সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর দেখাও রেজোনেন্স কন্ডিশন কোনো কিছু বলি নাই এমনি তোমার সার্কিটটা বলছে কোয়ালিটি ফ্যাক্টর দেখাও তাহলে এখন আমরা এই যেটাতে দেখাইতে পারি
এই যে কোয়ালিটি ফ্যাক্টর VL বাই VR, যে কোনো সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর আমরা যেভাবে প্রমাণ করছি ওইভাবে প্রমাণ করে যেটা আসবে সেটা হচ্ছে যে কোনো সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর যে শুধু রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে হয় তা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি আরো বের করব লোয়ার হাফ পাওয়ার পয়েন্ট, লোয়ার হাফ মানে হাফ পাওয়ার গুলো বের করব, ঠিক আছে? হাফ পাওয়ার মানে 3 dB পাওয়ার, হাফ পাওয়ার মানে 3 dB পাওয়ার অথবা কাট অফ পাওয়ার। হাফ পাওয়ার, 3 dB পাওয়ার আর কাট অফ পাওয়ার একই কথা। তাহলে আমরা কি জানি PL আর PH একই কথা। তাহলে কত হবে যে P0 ভাগ কি 2, P0 ভাগ 2 অর্থাৎ 20 ভাগ কত 2। তাহলে কত আসবে এখানে? অবশ্যই 10 ওয়াট। কত আসবে? 10 ওয়াট। এই হচ্ছে অ্যানসার, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার বের করব আবার কারেন্ট। কি করব? এই অবস্থার কারেন্ট 3 dB কারেন্ট অথবা হাফ পাওয়ার পয়েন্টের কারেন্ট অথবা কাট অফ ফ্রিকোয়েন্সির কারেন্ট। তার আগে আমরা মূল কারেন্ট বের করে নিতে হবে অবশ্যই। আচ্ছা, আর এমনিতেও তো বের করতে পারি, আমরা সমীকরণ দেখছি। দেখো আগে মূলটাই বের করে নিই, আগে মূল কারেন্টই বের করে নিই। আচ্ছা, তাহলে কারেন্ট I ইকুয়াল টু কি? সার্কিটে শুধুমাত্র এই থাকবে বিভাগ কত R, বিভাগ কত হবে R মানে ম্যাক্সিমাম কারেন্ট। যদি বলে যে রেজোনেন্সের কারেন্টটা বের করো, তার মানে কি ম্যাক্সিমাম কারেন্টটা বের করো। এই ম্যাক্স কিন্তু ওই যে ওয়েভের ম্যাক্স তা না, মানে সার্কিটের আর কি সর্বোচ্চ কারেন্ট এখন প্রভাবিত হবে এই আর কি। আচ্ছা, কত? 20 ভাগ কত 20, তার মানে কত হলো আমাদের 1 অ্যাম্পিয়ার। কত হলো? 1 অ্যাম্পিয়ার একটা অ্যানসার। এখন কি বলছে? হাফ পাওয়ার কারেন্ট বের করো। তাহলে আমরা দেখছিলাম কি যে রেজোনেন্স যখন সংঘটিত হয় সেই অবস্থা থেকে কারেন্ট যদি আমরা যদি 3 dB পাওয়ার 3 dB তে কারেন্ট বের করি অথবা কাট অফে কারেন্ট বের করি অথবা হাফ পাওয়ারে কারেন্ট বের করি, তখন কত হয়? √2 কমে যায়, মানে 0.707 হয়। রেজোনেন্স অবস্থার থেকে কারেন্টের থেকে হাফ পাওয়ার পয়েন্টের কারেন্ট 0.707 গুণ, ঠিক আছে? অর্থাৎ 0.707 গুণন কি I। তাহলে এখানে কত হবে আমাদের? 0.707 গুণন কত 1, তার মানে কারেন্ট কত? 0.707 অ্যাম্পিয়ার। তাহলে এই বের করলাম, ঠিক আছে? আমি অতিরিক্ত করে দিছি, এক ম্যাথ দিয়ে সবকিছু করে দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আমরা বের করব যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 3 dB ফ্রিকোয়েন্সি অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা হাফ পাওয়ার পয়েন্টের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি প্রথমে FL মানে কি জানি আমরা যে F0 মাইনাস R/4πL অথবা F0 মাইনাস ব্যান্ডউইথ ভাগ 2, ব্যান্ডউইথ ভাগ 2, ঠিক আছে? অথবা আমরা কি লিখছিলাম যে ওমেগা L ইকুয়াল টু কি ওমেগা নট মাইনাস ব্যান্ডউইথ ভাগ 2। মজার কথা হলো সার্কিট সিরিজ হোক বা প্যারালাল হোক, এই যে সূত্রটা লিখছি এটা অলওয়েজ কনস্ট্যান্ট। তাই আমরা একটু সবসময় মাথায় রাখবো, সবসময় অভ্যাস করব, মানে ম্যাথটা সলভ করে অভ্যাস করব ওমেগা দিয়ে, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে। কেন? কারণ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যে সূত্রটা এটা সব জায়গায় সেম, এটা সব জায়গায় কি সেম। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি সূত্রটা সেটা কিন্তু সব জায়গায় সেম, সিরিজের বেলাও সেম, প্যারালালের বেলাও কি সেম। সুতরাং আমরা এটা করব, সবথেকে সুবিধা হবে এটা করব, কারণ এটা প্র্যাকটিস করতে হলে আমাদের আলাদা কোনো মানে সার্কিট অনুসারে আমাদের সূত্র মুখস্থ করার দরকার হচ্ছে না, তাই আমরা এটা করব। তাহলে আমি এটাই করে দেখাচ্ছি এখানে। আচ্ছা, এটাই করব, ঠিক আছে? এটা সূত্র দেখাই দিলাম, এটাই করব। এইটুকু কার কোনো সমস্যা আছে? আমি এইটুকু মুছে দেব। আর এতটুকুতে কার কোনো সমস্যা থাকলে বলি, না হলে আমি মুছে দেব। ভাই ব্যান্ডউইথ হচ্ছে হার্জ, একক হার্জ তো না? হ্যাঁ, যখন এইটা করব ভাই, হ্যাঁ যখন এইটা করব, যখন এই লাইনটা করব তখন হার্জ, অবশ্যই তখন হার্জ। সরি, যখন এই লাইন করব তখন অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড, কিন্তু যখন এই লাইন করব তখন অবশ্যই হার্জ, কারণ এখন F নিছি, F মানে হার্জ। আর যখন ওমেগার সাহায্য করব তাহলে ওমেগা মানে কি রেডিয়ান পার সেকেন্ড, তখন রেডিয়ান পার সেকেন্ড দিতে হবে। আচ্ছা, আমি ওইটা দেখাচ্ছি, ওইদিকে যাব। এইটুকু সমস্যা আছে কিনা তাই বলি, আমি একটু মুছে দেব তো। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে চলে আসি। তাহলে আমরা তো এভাবে বের করতে পারবো, আবার বলতেছি এভাবে যেটা বের করব সেটা হার্জ, আর এভাবে বের করতে হলে ব্যান্ডউইথ যেটা নিব সেটা অবশ্যই হার্জের ব্যান্ডউইথ দেব। সময় শেষ।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি বের করব? হ্যাঁ, ওমেগা এল। তাহলে ওমেগা এল মানে কি? ওমেগা নট। তাহলে ওমেগা নটটা আমরা বের করছি না, তাহলে এখান থেকে ওমেগা নটটা বের করি, বা ওমেগা নটের সূত্র আমরা জানি যে 1/√ওভার কি এল সি, 1/√ওভার এল সি। ঠিক আছে, আচ্ছা আমার কাছে তো ক্যালকুলেটর নাই, এটা ধরে তো বিপদে পড়লাম আবার। এটা কত হয়? 1/√ওভার এল সি মানটা কত হয়? কেউ একজন বলি তো। 1/√ওভার এল সি মান কত হয়? কেউ বলি, এত সময় কেন লাগে? কত হয়? না, ক্যালকুলেটর চাপতে এত সময় লাগলে হবে? পরীক্ষার খাতা কি করবো সব? সাইমন ভাই কত হয়? কত এটা কত? ভাই আমি এখনই ক্যালকুলেটর নিলাম হাতে আর কি, মানে আমি এখন ঢুকলাম তো। ভাই শামিমুল ভাই কত? ক্যালকুলেটর না নিয়ে কি হয়ে গেছে না? ঝামেলা হয়ে গেছে। এত সময় লাগে। দেখো এখানে যেটা আসবে সেটা কি? রেডিয়ান পার কি সেকেন্ড। যেটা আসবে সেটা কি? রেডিয়ান পার সেকেন্ড। এখানেও যেটা আসবে সেটা কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে ওমেগা মানে কি? আমরা এই ওমেগা নটের মানটা বসাবো মাইনাস যে ব্যান্ডউইথ ভাগ 2। এখানে যে ওমেগা নট পাবো সে রেডিয়ান পার সেকেন্ড এখানে দিব, আর এই ব্যান্ডউইথ ভাগ 2। তাহলে এখান থেকে যে ব্যান্ডউইথ পাবো সেই ব্যান্ডউইথ কত? 2 ভাগ দেব। রাখেন আপনার কাছে রাখেন। ব্যান্ডউইথ কত? 2 ভাগ দেব। তাহলে যে आंसर হবে সেটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। যে आंसर হবে সেটা কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমাদের ফ্রিকোয়েন্সি হার্টজে যাইতো তাহলে আমরা কি লিখতাম? অবশ্যই ওমেগা, আমরা জানি ওমেগা এল ইকুয়াল টু কত জানি? 2 পাই এফ এল। ওমেগা নট ইকুয়াল টু কত জানি? 2 পাই এফ, সরি ওমেগা এল মানে কত জানি? 2 পাই এল। তাহলে এই মানটাকে, যে মানটা পাইলাম এই মানটাকে যদি আমি এফ, এই মানটাকে যদি আমরা 2 পাই দ্বারা ভাগ দেই, এই যে এই মানটাকে যদি আমি 2 পাই দ্বারা কত ভাগ দেই, তাহলে যে মানটা আসবে সেটা কি হবে? হার্টজ। সেটা কি হবে? হার্টজ। ঠিক আছে, এটার মান কত? এটা কত? 1000 10,000 হবে। এটা 10,000। 1000 ভাই 1000। তো 10,000 কেন বলে? 1000 কেন হবে? 1000 এর বেশি হবে না? একটা ক্যালকুলেটর মানে এটা 10,000 হয়। 1000 কেন হবে? হ্যাঁ 10,000 হবে। আমি নিচেটা বলছি ভাই, ও নিচে। ব্যান্ডউইথ বলছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 10,000, ব্যান্ডউইথ কত? 1000। আচ্ছা তাহলে ওটা রেডিয়ান পার সেকেন্ড হলো। তাহলে এখানে আমরা ধরি যে কত? 10,000 1000 এর অর্ধেক। তাহলে 1000 এর অর্ধেক মানে তখন কত? 1000 এর অর্ধেক, এখানে অর্ধেক মানে কত? 500। তাহলে 10,000 থেকে 500 দিলে বাদ দিলে কত হবে? 9,500। কত হবে? 9,500 রেডিয়ান পার সেকেন্ড। 9,500 রেডিয়ান পার সেকেন্ড। ক্যালকুলেশন ঠিক আছে তো? জি ভাইয়া ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভুল গেলে আপনারই আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এফ এল পাইলাম কত? 9,500 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন 9,500 কে যদি আমরা 2 পাই দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 1511.97। 1511.97 হার্টজ। ঠিক আছে, 1511.97 হার্টজ। মানে আমি এত ঘুরাই কেন করলাম? বুঝাই দিলাম যে এইভাবে করলে, এইভাবে এই যে সূত্রটা লিখছি, এই যে এখানে যে সূত্রটা লিখছি, এটা সিরিজ রেজোন্যান্স আর প্যারালাল রেজোন্যান্সের বেলায় কি সেম কথা। তাই এভাবে একটু মাঝে মাঝে প্র্যাকটিস করবো যাতে সূত্রটা ভুলে না যায়। আর সরাসরি যদি আমরা এভাবে লিখি তাহলে তো কোনো কথাই নাই। সরাসরি এভাবে করলে কোনো কথাই নাই। তাহলে এফ এইচ ইকুয়াল টু কত হবে? এখন সরাসরি এটা লিখি যে এফ নট প্লাস কত? আর বাই 4 পাই এল। তাহলে এটার মান কত আসবে?
এফ নট এর মান কিন্তু ওই যে কত 1591 এবং 4 পাই এল আর বাই 4 পাই এল মানে কি ব্যান্ডউইথ ভাগ কত 2 এই ব্যান্ডউইথ কিন্তু যেহেতু এখন এফ নট নিচ্ছি তার মানে এই ব্যান্ডউইথটা কোনটা এই ব্যান্ডউইথটা অবশ্যই হার্জ তাহলে হার্জের ব্যান্ডউইথ আমরা কত পাইছিলাম 159 পেয়েছিলাম ঠিক আছে হার্জের ব্যান্ডউইথ কত পাইছি 159 তাহলে এটা কত হবে এখানে এটা কত এফএস টা কত ভাই 1750 কত 1500 কত 1759 ভাইয়া ও 1759 ঠিক আছে তো ব্যান্ডউইথ যদি 159 ঠিক থাকে তাহলে ভাই ঠিক আছে হ্যাঁ ওটা ঠিক আছে কিন্তু এটা যত কমলো ততই তো বাড়ার কথা ছিল যতটুকু কমছে 1000 আমাদের ওখানে কত ছিল 91 তার মানে এখানে 80 কমছে তাহলে তো এখানে তো 80 বাড়ার কথা ছিল এই 1500 থেকে 80 বাড়ার কথা ছিল ঠিক আছে 1600 সামথিং এর কথা ছিল ভাইয়া আপনার তো ভাইয়া 1591 ধরছি ভাইয়া হ্যাঁ আচ্ছা এই 1591 থেকে আবার ব্যান্ডউইথ ভাগ 2 দেন তো 1591 থেকে ব্যান্ডউইথ ভাগ 2 বিয়োগ করেন তো দেখেন তো এটা ঠিক আছে কিনা 1591 থেকে ব্যান্ডউইথ ভাগ 2 যেটা হয় সেটা বিয়োগ দেন দেখেন এটা আসে কিনা না ভাই এটা আসবে না 1431 আসে 1431 তাহলে এখানে ভুল হলো কোথায় তাহলে এখানে আপনাদের ভুল হয়েছে কোথায় সূত্র তো একই ভাই এখানে 1759 হবে না এখানে হবে 1591 হবে মানে হচ্ছে 1511 ভাই এফ ও আচ্ছা সরি ভাই ক্যালকুলেটর না নিয়ে কি ঝামেলা হয়ে গেল ভাই 1591 প্লাস 80 ঠিকই তো আছে ভাই তাহলে হচ্ছে ভাই এখানে 1671 হবে 1671 হ্যাঁ সেটাই তো বলি এখানে এত কেন হবে আচ্ছা যাই হোক প্রসেস ঠিক আছে আমার কাছে ক্যালকুলেটর নাই যদি কোনো কোথাও মিস্টেক হয় এটা দেখে নিয়ে প্রসেস যেভাবে বলছি সেটা ঠিক আছে আচ্ছা এখন আর কি কি বাদ আছে দেখি তো আমি বের করে আমি আর কি কি দেখাইছিলাম সিরিজ রেজোনেন্সে আচ্ছা জেড এক্সেল এক্সি বের করছি আমরা সমস্যা নাই জেড ইকুয়াল টু আর তাহলে জেড ইকুয়াল টু আর এই অবস্থায় কি আমাদের সার্কিটের জেড কত হবে সার্কিট টোটাল জেড কত হবে 20 টোটাল জেড কত হবে 20 এই অবস্থায় আচ্ছা আর কি কি আছে আর কি কি বের করতে পারি এই অবস্থার কারেন্ট বের করছি প্রমাণ দেওয়ার পরে সব দেখাইছি আচ্ছা এই অবস্থার আর কোনো কিছু 3 ডিগ্রি না আচ্ছা এই অবস্থা এখন জেড এল জেড এইচ দেখায় জেড এল জেড এইচ দেখায় তাহলে জেড এল জেড এল ইকুয়াল টু কত আমরা পাইছিলাম না জেড এল ইকুয়াল টু আমরা প্রমাণে গেলে কি পাইছি যে √2r জেড এল ইকুয়াল টু কত পাইছি √2r কোনটা কত হয় 45 ডিগ্রি হয় কোনটা কত হয় 45 ডিগ্রি হয় তাহলে দেখ √2 গুণন r আর কত 20 অ্যাঙ্গেল অফ কত 45 অ্যাঙ্গেল অফ কত 45 জেড এল বেলায় কি ল্যাগিং হয় সরি লিডিং ঠিক আছে এটা মাইনাস হবে কত -45 এই হচ্ছে জেড এল তাহলে জেড এইচ বলতে কি বোঝাচ্ছে আমরা বলতেছি জেড এল বলতে এই ফ্রিকোয়েন্সিতে কত লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে সার্কিটের জেড কত তারপরে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে সার্কিটের জেড কত এই যে 20 অ্যাঙ্গেল অফ কত 45 হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে পাওয়ার ফ্যাক্টর কি হয় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয় তাই প্লাস দিছি আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে পাওয়ার ফ্যাক্টর কি হয় লিডিং হয় ঠিক আছে আচ্ছা এগুলো তো আমরা প্রমাণে দেখছি তারপর আপনি যদি ভেঙে করেন এটা দিয়ে ভেঙে করেন তাহলে একই কথা আসবে এটা দিয়ে ভেঙে করলেও কি হবে একই কথা আসবে ঠিক আছে আর কোনো কিছু নাই যা যা প্রমাণ করছি সবই দেখাই দিছি সার্কিটে আর কোনো কিছু নাই আশা করি আর কারো কোনো সমস্যা হবে না তাহলে মুছে দিলাম কারো কোনো সমস্যা থাকলে বলি নাহলে মুছে দিব ভাইয়া জেড একটু আরেকবার বুঝে দিলে ভালো হতো ভাইয়া আচ্ছা
জেডএলটা আমরা কিন্তু প্রমাণে দেখাইছিলাম, ঠিক আছে? প্রমাণে দেখাইছিলাম কি যে জেডএল মানে যখন ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান হবে, যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে তখন কি লিখছিলাম যে √2r, তখন জেডএলটা কত হবে মানে সার্কিটের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানে এই ফ্রিকোয়েন্সিতে সার্কিটের টোটাল জেড কত, ফ্রিকোয়েন্সিতে এই ফ্রিকোয়েন্সিতে সার্কিটের টোটাল জেড কত বলছিলাম √2r, এবং সেই অবস্থায় কোণ কত হয়, এবং সেই অবস্থায় কোণ কিন্তু আমরা বলছি -45 ডিগ্রি, সেই অবস্থায় কোণ কত -45 ডিগ্রি। আমরা প্রমাণের বেলায় কিন্তু দেখছি, প্রমাণ করার সময় দেখছি। তারপরে যদি আপনি এভাবে না লেখেন, যদি সরাসরি লেখেন তাহলে লিখবেন, সমস্যা নাই। তাহলে এখানে লেখেন যে জেডএল ইকুয়াল টু কত r প্লাস জে অফ কি এক্সএল মাইনাস এক্সসি, তাহলে জেডএল ইকুয়াল টু r, r মানে কত 20 প্লাস জে অফ এক্সএল মানে কি 2 পাই এফ এল, 2 পাই এফ, এফ মানে কত এই যে এই এফ 1591 1511.97, তারপরে কি গুণন এল, এল মানে কত 0.02 মাইনাস 1 ভাগ 2 পাই এফ 1591.97 1511 সরি 1591 না 1511 1511.97 1 ভাগ 2 পাই এফ সি, সি কত 0.5 গুণন 10 ইনভার্স 6, এই যে এখান থেকে যেটা দিব এইটার মানটা এটা চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? যে ভাই প্রশ্ন করছিলেন সে বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এগুলো তো আমরা প্রমাণের বেলায় দেখছি, তাই এভাবে আর ডিটেইলসে দেখাই নাই, সরাসরি আমরা লিখে দিছি, ঠিক আছে? এল তে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বেলায়, ঠিক আছে? এল তে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। এই তো প্রমাণ আমি করাইছি অনেক কিছু, তো তাই এই জন্য অনেকের কাছে ফার্স্ট মনে হয়েছে কঠিন। ম্যাথ করার সময় অত কিছু লাগে না, কিন্তু বেসিক আমাদের জানতে হবে, ঠিক আছে? অনেক সময় এমসিকিউ আসে, যেরকম অ্যাসিস্ট্যান্টে যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের জন্য কিন্তু এই সবকিছু জানার দরকার, কিন্তু তাদের মাঝে মাঝে এমসিকিউ কিন্তু বুয়েট দেয়, তাদের মাঝে মাঝে বুয়েট এমসিকিউ দেয়। আবার যারা সাবে আছে তাদেরও কিন্তু আবার এমসিকিউ হবে, ঠিক আছে? যেরকম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আগে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়েছে, ঠিক আছে? কয়েকদিন আগে পরীক্ষা হলো মেকানিক্যালে, তাদের কিন্তু ওয়েট এমসিকিউ দিছিল। আবার বিপিএসসিতেও কিন্তু এমসিকিউ লাগে, তারপরে আবার ইয়েতেও লাগে, বিআরবিতেও এমসিকিউ লাগে, ঠিক আছে? তো আমাদের সব জায়গায় আমাদের ম্যাথ করার সময় অত কিছু লাগে না, কিন্তু যদি ম্যাথ অন্যভাবে চেয়ে বসে, সাপোজ যদি এখন জেডএল চাইতো, যদিও এখানে নাই জেডএলটা, তারপরে যদি জেডএল চাইতো, বইতে নাই কিন্তু হঠাৎ যদি জেডএল চাইতো, তখন কিন্তু আমরা এই প্রমাণ যেভাবে করছি সবগুলো যেভাবে দেখছি ওখান থেকে যদি এটা মনে রাখি খুব সহজে বের করতে পারবো, অত ঝামেলাই হবে না। আচ্ছা এই তো আমাদের সিরিজ রেজোনেন্স এইগুলাই, ঠিক আছে? একদম সহজ, তো এখানে কঠিন কোনো ম্যাথই নাই। আচ্ছা সিরিজ রেজোনেন্সের এক্সারসাইজ 1 নম্বরটা আছে, সেটা একটু কারেকশন করে নেই। ম্যাথটা সহজ কিন্তু ডাটাটা মিসিং আছে, ম্যাথটা সহজ বাট ডাটা এখানে মিসিং আছে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে সিরিজ রেজোনেন্সের 1 নম্বর, অর্থাৎ 74 পৃষ্ঠা বের করেন, যাদের নতুন বই তারা 74 পৃষ্ঠা বের করেন। যাদের নতুন বই তারা 74 পৃষ্ঠা বের করেন, 74 পেজ বের করেন। আচ্ছা বের করছেন না? 74 পেজে মিসিং আছে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত 60 হার্টজ, এটা দেওয়া নাই প্রশ্নে। তারপর আর কি আর ইকুয়াল টু 10 ওহম, এটাও প্রশ্নে দেওয়া নাই। তারপর এক্সএল ইকুয়াল টু 20, এক্সএল ইকুয়াল টু কত 20 ওহম, এগুলো প্রশ্নে দেওয়া নাই, আপনি এগুলো লিখে নিন। আচ্ছা একটু ওয়েট,
একটু মানে এই আগের ক্লাসে কোনগুলো আমরা পড়াইছি এটা একটু দেখে নেই, তাহলে সেইগুলো বাদে করা হবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেগুলো তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন দেখব প্যারালাল রেজোনেন্স, ঠিক আছে? প্যারালাল রেজোনেন্স সার্কিট, প্যারালাল রেজোনেন্স সার্কিট। প্রথমে আমরা দেখব হচ্ছে 4 নম্বরটা। কত নম্বরটা দেখব? 4 নম্বর। 4 নম্বরটা বলছে একটি প্যারালাল সার্কিটের দুইটি শাখার কয়েল, একটি প্যারালাল সার্কিটের দুইটি শাখায় একটি কয়েল, একটি প্যারালাল সার্কিটের দুইটি শাখায় একটি কয়েল যার রোধ ও ইন্ডাকটেন্স এত। আচ্ছা, এটি প্যারালাল সার্কিট দেই আমরা। একটি শাখাতে কি আছে? কয়েল আছে। আচ্ছা, যার রোধ কত দিছে এরা? 5 ওহম এবং কয়েল কত আছে? 0.05 হেনরি, ঠিক আছে, যুক্ত আছে। এবং অপর একটি শাখায় একটি ক্যাপাসিটর আছে যার মানটা কত? 0.15 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে। এই হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে আমাদের কি বের করতে বলছে এখান থেকে? আমাদের বের করতে বলছে তবে নির্ণয় করো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এফ নট, কিউ নট, ব্যান্ডউইথ এবং কাট অফ ফ্রিকোয়েন্সি। মানে সবগুলো এখান থেকে নির্ণয় করতে বলছে, মানে এখান থেকে সবগুলাই মোটামুটি আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো এখান থেকে নির্ণয় করব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আগাই সবগুলো নির্ণয় করি। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে না, আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম। ফ্রিকোয়েন্সি বের করতে প্রথমে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। কি ফ্রিকোয়েন্সি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এর বেলায় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমি কি লিখছিলাম? এটাকে একটা ট্যাঙ্ক সার্কিট। তাহলে ট্যাঙ্ক সার্কিট বেলায় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা প্রমাণে কি পেয়েছিলাম? ট্যাঙ্ক সার্কিট বেলায় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রমাণে যে 1/2 পাই L root over LC minus R square, root over LC minus R square, 1/2 pi L গুণন root over LC minus R square, root over L ভাগ C, root over L ভাগ C minus R square। এই আমরা কি সূত্র আমরা প্রমাণের বেলায় আমরা প্রমাণ করে এটা পেয়েছিলাম, ঠিক আছে। বলছিলাম কি আর এর মান যদি খুবই অল্প হয় তাহলে এটা লেখা যায় কি আর এর মানটা ইগনোর করা যায়। আর এর মানটা যদি খুবই কম হয় তাহলে আর এর মানটা কি করা যায়? ইগনোর। তাহলে আর এর মানটা ইগনোর করলে সূত্র কি আসে? এখানে রুট এল মানে কি? ডাবল এল, রুট ওভার ডাবল এল। তাহলে এল ভাগ কত? সি। তাহলে এটা কেটে যায়। বলে দিছিলাম, তারপরে সেই সূত্রটা একবার দেখাই দিচ্ছি। 2 পাই রুট ওভার এল সি, অর্থাৎ রেজোনেন্স সিরিজ রেজোনেন্সের মধ্যে চলে আসে। তার মানে আর এর মানটা যদি খুবই কম হয় তাহলে ওই সূত্র আরটাকে ইগনোর করলে, আর এর মানটা যদি খুব কম হয় তাহলে আর এর মানটা কি করা যায়? আরটা কি করা যায়? ইগনোর করা যায়। আরটা কি করা যায়? ইগনোর করা যায়। তাহলে আরটাকে যদি আমরা ইগনোর করি তাহলে যে সূত্র পাবো এই সার্কিটের রেজোনেন্সের জন্য, সেই সূত্রটা কি হবে? সিরিজ সার্কিটের যে সূত্র সেই সূত্র এখানে দাঁড়াবে, ঠিক আছে। কিন্তু আর এর মানটা যদি বড় হয়, মানে মানটা যদি একটু বেশি হয়, তখন অবশ্যই আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। কোন সূত্র? এই সূত্রই ব্যবহার করতে হবে, মাথায় যেন থাকে, ঠিক আছে, কোনো রকমের ভুল যেন না হয় সেটা। আচ্ছা, তাহলে যদি এটা ব্যবহার করি তাহলে আমাদের কত আসবে এখানে? 200। আরেকবার বলেন প্লিজ ভাই। এটা তো বলা হয়েছে এর আগেও প্রমাণের সময় কয়েকবার বলা হয়েছে, এত ভুললে চলবে? যদি আর এর মানটা খুবই কম হয়, ঠিক আছে, আর এর মানটা যদি কি হয়? মিনিমাম হয়, মিনিমাম, ঠিক আছে। আর এর মানটা যদি মিনিমাম হয় তাহলে মানে কি সূত্র এটা লেখা যায়, মানে আরটা কি করা যায়? ইগনোর করা যায়। আমাদের মেইন সূত্র কোনটা? এইটা। মেইন সূত্র কোনটা? এইটা। ট্যাঙ্ক সার্কিটের ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ট্যাঙ্ক সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মেইন সূত্র কোনটা? এইটা। এখন যদি আর এর মানটা খুবই ছোট হয় তাহলে আরটা কি করা যায়? ইগনোর করা যায়।
আরটাকে যদি আমরা ইগনোর করি তাহলে সূত্র ভেঙে আমরা অটোমেটিক সূত্র ভাঙলে শেষে কোনটা আসে এইটা, আর এটা মানে কি সিরিজ রেজোন্যান্সের ফ্রিকোয়েন্সি। তার মানে আরটাকে এই সার্কিটের আরটাকে ইগনোর করলে সিরিজ রেজোন্যান্সের যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় আর এর ফ্রিকোয়েন্সি সূত্র কি সেম হয়, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। শাওন ভাই বুঝতে পারছেন? বুঝছেন? ভাই ভাই আমার একটা প্রশ্ন ছিল। কার কি প্রশ্ন বলেন? ভাই আমার ছিল, আচ্ছা আমরা এই যে আর এর মানটা কম আছে কার সাথে কম্পেয়ার করে বুঝবো যে একটা আর মানটা কম? যেমন এখানে 5 আমরা বুঝলাম কম, কিন্তু কত হলে বুঝবো যে বেশি, বা কার সাথে কম্পেয়ার করলে বুঝবো যে আসলে এখানে আর এর মানটা কম বা বেশি? আচ্ছা, কার সাথে কম্পেয়ার করে বুঝবো আর এর মানটা কম বা বেশি, ঠিক আছে? আচ্ছা দেখেন, কম্পেয়ার করব L ভাগ C এর সাথে। কার সাথে? L ভাগ C। এখন L ভাগ C, সাপোজ L ভাগ C আসছে কত আমাদের? সাপোজ 2200। তাহলে 2200 থেকে আমি যদি 2200 থেকে যদি আমি 10 বা 20 বা 50 বাদ দেই, 2200 থেকে যদি 10 বা 20 বা 50 বাদ দেই, তাহলে সেই মানটাকে রুট করলে যা হবে 2200 ভাগ রুট করলে তার কাছাকাছি হবে। তার কি হবে? কাছাকাছি হবে। সুতরাং তখন আমাদের আর এর মানটা ইগনোর করা যায়, তখন আমাদের আর এর মানটা ইগনোর করা যায়, মানে এই দুজনের মানের উপর ডিপেন্ড করবে। অথবা এভাবে বলতে পারে এই মানটা মনে করেন 5 10 20 50 100 100 না বা 100 এর কাছাকাছি 80 70 এরকম যদি হয় তাহলে ইগনোর করতে পারে। মূলত কথা এর কোনো রেঞ্জ নাই, মূলত কথা এর কোনো রেঞ্জ নাই, মানে এই দুটোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এই দুটোর উপর ডিপেন্ড করবে, কিন্তু আর এর মানটা যে কত মিনিমাম হবে এর কোনো রেঞ্জ নাই, ঠিক আছে? আজুল বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন ম্যাথে চলে যাই। আচ্ছা, তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত পাবো আমরা? 2250। এটা কত পাইছি? সূত্র ফেলা দিলে কত পাবো? 2250 হার্টজ, ঠিক আছে? আচ্ছা, আর কি বের করতে বলছে? জেড নট। কি বের করতে বলছে? জেড নট। জেড নট মানে কি? জেড নট দিছে, জেড নট মানে ডাইনামিক ইম্পিডেন্স। জেড নট মানে কি? ডাইনামিক ইম্পিডেন্স, অর্থাৎ রেজোন্যান্স সংঘটিত অবস্থায় এফ নট না, এফ নট আছে কি জেড নট, তার মানে এফ নট এর জেড নট, এফ নট এর জেড নট। এফ নট কখন? রেজোন্যান্সের এফ নট, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফ নট। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অবস্থায় জেড নট, মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অবস্থায় জেড নট মানে কি? সার্কিটের টোটাল ইম্পিডেন্স তখন। আর সার্কিটের টোটাল ইম্পিডেন্স মানে কি? ডাইনামিক ইম্পিডেন্স। আর ডাইনামিক ইম্পিডেন্স আমরা তো জানি, এই সার্কিটের ডাইনামিক ইম্পিডেন্সের সূত্র তো আমরা জানি √L ভাগ RC, সরি জেড নট ইকুয়াল টু জেড নট ইকুয়াল টু L ভাগ RC, জেড নট ইকুয়াল টু L ভাগ RC। তাহলে আমাদের এখানে কত আসবে? L কত? 0.05, L কত? 0.05, আর এর মান তো কত? 5, C এর মান কত? 0.1 গুণন 10⁻⁶। তাহলে এর মানটা কত আসবে? আচ্ছা, তাহলে এর মানটা কত আসবে? 100 কিলো না? আমার ডাউট হচ্ছে, দেখেন তো এটা এর মানটা কত আসে? ভাই ডাইনামিক ইম্পিডেন্স তো মনে হয় আমরা √L/C পড়ছি। ডাইনামিক ইম্পিডেন্স √L ভাগ C? না না, ভুল। ওটা ব্রাঞ্চ ইম্পিডেন্স করছিলেন, ওটা ব্রাঞ্চ ইম্পিডেন্স করছিলেন। আচ্ছা, এটার মান কত আসে কেউ একদিন বলি তো, এর মানটা কত আসে? এর মানটা কত আসে? ভাই 1 লক্ষ। ও, তার মানে 100 কিলো, ঠিকই আছে। আচ্ছা, 100 কিলো ওহম অ্যানসার। আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের এরপর কি বের করতে বলছে? কিউ নট। কি বের করতে বলছে? কিউ নট। তাহলে এর কিউ নট কি পেয়েছিলাম? এর কিউ নট, এই সার্কিটের কিউ নট আর রেজোন্যান্স সিরিজ রেজোন্যান্সের কিউ নট কি সেম, আমরা তো প্রমাণ এগুলো দেখছিলাম। তার মানে কি 1 ভাগ আর √L ভাগ C, অথবা XL ভাগ R, অথবা কি XL ভাগ R। তাহলে এখানে এটা করলে কত আসবে আমাদের? 14.14 করলে কত আসবে? 14.14। তারপর কি বলতে বলছে? ব্যান্ডউইথ। কি? ব্যান্ডউইথ। তাই বলি সার্কিট যেমনই হোক না কেন, ব্যান্ডউইথ অলওয়েজ কি? F নট বাই কি? Q নট। ব্যান্ডউইথ অলওয়েজ কি? F নট বাই Q নট। এটা তো আমরা অনেক আগে থেকেই দেখছি যে সার্কিট যেমনই হোক না কেন ব্যান্ডউইথ অলওয়েজ আমরা কি লিখতে পারি? F নট বাই Q নট, কোনো অসুবিধা নাই। তাহলে লিখি F নট বাই Q নট কত আসবে তাহলে আমাদের এখানে? 15.91 হার্টজ।
এই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, তার পরবর্তীটা কি বলছে, কাট অফ ফ্রিকোয়েন্সি বা 3 dB ফ্রিকোয়েন্সি বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সবগুলো একই কথা। তাহলে এফ এল কি, এফ এল অথবা কি আমরা ওমেগা এল বের করব, অথবা কি ওমেগা এল ইকুয়াল টু কত, ভাই ব্যান্ডউইথ সম্ভবত 159 হবে ভাই। 159 না, না না ব্যান্ডউইথ 159 না, তো এখানে তো ঠিকই আছে, তো 141, সরি এখানে ভুল হয়েছে, ঠিক আছে এই যে এখানে ভুল হয়েছে, এখানে কিউ ফ্যাক্টোরিয়াল তো 141, ওখানে ভুল হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত, ব্যান্ডউইথ ভাগ কত 2, ব্যান্ডউইথ ভাগ কত 2, এটা কি আমরা বলতেছি, এটা কি রেডিয়ান পার সেকেন্ডে, কিন্তু এই ব্যান্ডউইথ তখন কি নেব, রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে এটা যেটা মান আসবে সেটাও কি আসবে, রেডিয়ান পার সেকেন্ড। এই রেডিয়ান পার সেকেন্ডকে 2 দ্বারা ভাগ করলে কি চলে আসবে আমাদের, এফ এল চলে আসবে, কি চলে আসবে, এফ এল। তাহলে এফ এইচ বা ওমেগা এইচ মানে কি, সূত্র একটাই, ওমেগা নট প্লাস ব্যান্ডউইথ ভাগ 2, যে যখনই আমাদের ওমেগা দেখবো বা ডাব্লিউ না অবশ্যই ওমেগা বলতে, যখন ওমেগা দেখবো তখন ব্যান্ডউইথটা রেডিয়ান পার সেকেন্ড নিতে হবে, আর যখন এফ দেখবো তখন ব্যান্ডউইথটা কি হার্জে নিব, একই কথা। আচ্ছা, এখন সাপোজ আমাদের বের করতে বলছে, আচ্ছা আর কিছু, আচ্ছা এই তো এখানে আর কিছু চাই নাই, তাহলে আর কিছু দরকার নাই, তারপরে ম্যাথ কোনটা দেখাবো, 4 নম্বরটা দেখিয়েছি, কত আছে 7 নম্বরটা, পেলার সংযোগ করে পাওয়ার ইউনিট হবে, 7 নম্বরটা দেখাই। আচ্ছা 7 নম্বর ম্যাথটা দেখি, 7 নম্বর, সাত নম্বরে কি বলছে এরা, যে নিম্নোক্ত সার্কিটে কি মানে ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। আচ্ছা, নিম্নোক্ত সার্কিটে, ও এটা একটা কি কয়েল, এটা হচ্ছে একটা কয়েল দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ কত 230, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, আচ্ছা 230, পাওয়ার ফ্যাক্টর কত, মানে প্রথমে যে পাওয়ার ফ্যাক্টর ছিল, আচ্ছা পরে এটা সংযোগ করি, প্রথমে এটা দেওয়া ছিল না, এবং এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া ছিল 0. মানে এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর মানে এটার পাওয়ার ফ্যাক্টর 0. কত 707 কি ল্যাগ, আচ্ছা কত ল্যাগ। তাহলে এখন জেড কত পাবো, জেড কয়েল, তাহলে cos equal to 0.707, তাহলে থিটা equal to কত 45 ডিগ্রি পাবো আমরা, এটা কি ল্যাগ, তাহলে জেড equal to কত পাবো আমরা, জেড বিভাগ, আচ্ছা এখানে কিছু দিয়ে আছে, হ্যাঁ পাওয়ার দিয়ে আছে, কি দিয়ে আছে, পাওয়ার কত 800 ওয়াট, 80 ওয়াট, এটার কত পাওয়ার দিয়ে আছে 80 ওয়াট, পাওয়ার কত দিয়ে আছে 80 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ইকুয়াল টু কি জানি, পি ইকুয়াল টু কি জানি, ভিআই cos থিটা, পি ইকুয়াল টু কি জানি, ভিআই cos থিটা, তাহলে এখান থেকে আই কত পাবো আমরা 80 ভাগ ভি কত 230 গুণন কত 0.707, তাহলে আমাদের কারেন্ট এটা কত পাবো 80 ভাগ 230, কারেন্ট 0.5, কারেন্ট কত 0.5 অ্যাম্পিয়ার পাইলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের জেডটাও পেয়ে যাব, কারেন্ট যেহেতু পাইছি জেড পেয়ে যাব,
তাহলে জেড ইকুয়াল টু কত, ভি ভাগ আই, জেড ইকুয়াল টু কত, ভি ভাগ আই কত 230 ভাগ 0.5, তার মানে 460, তাই তো? হ্যাঁ 460, কত 460। এই অ্যাঙ্গেলটা কত আগে বলে দিয়েছে, কত অ্যাঙ্গেলটা আগে কিন্তু বলে দিয়েছে, কত বলে দিয়েছে 45 ডিগ্রি, কি প্লাস 45 ডিগ্রি, কত 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত প্লাস 45, কেন কারণ 0.707, তাহলে অ্যাঙ্গেল কত প্লাস 45, তাহলে এটাকে যদি রেক্টেঙ্গুলার ফর্মে আমরা লিখি তাহলে কত আসবে 325.27 প্লাস জে অফ 325.27, 325.27 ওহম। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? না ভাই সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা বলছি কি, এই যে সার্কিট, এবার বলছি এই সার্কিটের সাথে একটি কি লাগাও, ক্যাপাসিটর সংযোগ করে কিসে, প্যারালালে। এই সার্কিটের সাথে একটি ক্যাপাসিটর সংযোগ করো কিসে, প্যারালালে একটি ক্যাপাসিটর সংযোগ করো। এই সার্কিটের সাথে প্যারালালে একটি ক্যাপাসিটর সংযোগ করো। তাহলে প্যারালালে একটি ক্যাপাসিটর সংযোগ করতেছে, এই যে আচ্ছা মুছে দেই, এখানে বোঝা যাচ্ছে না যেহেতু। এই যে প্যারালালে একটা ক্যাপাসিটর সংযোগ করলাম XC, ঠিক আছে, প্যারালাল একটা ক্যাপাসিটর সংযোগ করলাম। তাহলে এই সাইডের সাথে প্যারালাল একটা ক্যাপাসিটর সংযোগ করো, তাহলে কি পরিমাণে সাইডে প্যারালাল একটা ক্যাপাসিটর সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিটি হবে। পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিটি হবে। কি পরিমাণ, তাহলে আমি এর জন্য কিন্তু একটা সূত্র দিয়ে দিয়েছিলাম, এই সাইডের জন্য একটা কি সূত্র দিয়েছিলাম, কি যে এরকম এর সাথে একটার সাথে আরেকটা যদি প্যারালাল থাকে এরকম সূত্র দিয়েছিলাম, কি যে XL বাই XL স্কয়ার যোগ R স্কয়ার ইকুয়াল টু XC ভাগ XC স্কয়ার যোগ এই R মানে RL, এটা কি RC স্কয়ার। আচ্ছা x এর সাথে কোনো r আছে না, r নাই, x এর সাথে কোনো r নাই, তাহলে r টা কি হয়ে যাবে, কেটে যাবে, কারণ r টা কি দেব, মুছে দেব। আচ্ছা এখানে লিখি, এটা হচ্ছে কি মেইন ল। তাহলে কি এখন লটা আমরা কি করে ছোট করতে পারি, কিভাবে, RL স্কয়ার ইকুয়াল টু XC ভাগ XC স্কয়ার, এর সাথে কোনো RC নাই, তাহলে RC কত 0, তাহলে RC যদি 0 হয় তাহলে আমরা সূত্রটা এখানে কিভাবে পেতে পারি, যে XL ভাগ XL স্কয়ার প্লাস RL স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ XC। তাহলে এই সূত্র পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম এখানে 1 ভাগ XC। তাহলে এখান থেকে অনায়াসে আমরা কি পাবো, XC এর মান পেয়ে যাব। XC মান কত, XL স্কয়ার যোগ RL স্কয়ার ভাগ কত XL। তাহলে বসাই, যার যার মান তার মান বসাই দিই। তাহলে কত এখানে 2 পাই FL, 2 পাই F, F কত 50, L কত, তো এখান থেকে XL তো পেয়ে গেছি, মানে বসানোর দরকার কি, XL তো এখানে পেয়ে গেছি। আচ্ছা XL এখানে পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা XL এখানে পেয়ে গেছি না, কত 325.27 স্কয়ার যোগ R স্কয়ার, আরো কত, আরো 325.27 স্কয়ার ভাগ XL 325.27, এই মানটা কত হয় কেউ একজন বলেন তো, মানটা কত হয় কেউ একজন বলেন। এটা তো 325.27 হবে, কারণ সবগুলো তো 325। 325.27, ছয়শো 650.5 650.54 ওহম। তাহলে এখান থেকে সি এর মানটা কত হবে, এখান থেকে সি এর মানটা বের করেন, 1 ভাগ 2 পাই গুণন 50 গুণন 650.54 করেন, দেখেন কত আসে।
4.895. 4. 9.7 into 10, 9.78 microfarad. 9.78 ভাই মানটা একবার দেখেন 4.89 ভাই, 4.89 ক্যালকুলেটরে করে বলতেছেন নাকি বই দেখে? ভাই, ক্যালকুলেটরে করে বলছি ভাই। আচ্ছা ঠিক আছে, 4.89 মাইক্রো ফ্যারাড অ্যানসার। ঠিক আছে, তার মানে বইতে যেভাবে আছে সেভাবে বাদ দেই, কারণ ওইভাবে আপনাদের দেখায় নাই, তো ওইভাবে বাদ, ওইদিকে আমরা না যাবো। আমরা সবসময় কি আমি এটা তো ভেঙে ভেঙে দেখালাম, ঠিক আছে, এখানে ভেঙে ভেঙে দেখানোর দরকার নাই। ক্যালকুলেটরে অটোমেটিক এখানে মান বসাই দিলে অটোমেটিক সি এর মান চলে আসবে, সলভ ফাংশন দিলে অটোমেটিক ভাবে সি এর মান চলে আসবে। ঠিক আছে, যদি এখানে ক্যালকুলেটর যার যার মান আছে তার তার মান বসাই দিয়ে সলভ ফাংশন দিতাম, অটোমেটিক চলে আসতো। এখান থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, আবার এটা থেকে এইটা, আবার এটা থেকে এইটা, এত ঝামেলার দরকার নেই। আমি জাস্ট ভেঙে একটু দেখাই দিলাম, প্রথম না সেজন্য একটু ভেঙে দেখাই দিলাম, সরাসরি এখানে বসাই দিলে মান হয়ে যাবে। এখানে ক্যাপাসিটর জিরো হলো কি জানেন ভাই, একটু একটু বলে দেন ভাই। কোনটা ক্যাপাসিটর জিরো? এক্সসি নিচে এক্সসি স্কয়ার প্লাস আরসি, এটা জিরো আরসিটা। আরসি মানে কি? এই সূত্রও ভুলে গেছেন? সূত্র তো আমি ডেফিনেশন দেখাইছিলাম না? একটা ক্লাস করার আগে সেই ক্লাসের প্রমাণ যতগুলো দেখায় সেই ক্লাস করে তারপরে অবশ্যই ক্লাস করতে আসবেন। আবার কিন্তু সবাইকে সতর্ক করতেছি, ঠিক আছে? এখানে জিরো কেন আসলো, কোনটা কি, এই বিষয়ে কিন্তু আমি প্রমাণের সময় কয়েকবার বলছি। আবারও সেম কথা, আবারও সবাই বলতেছি আমি যে সবাই কোন একটা ম্যাথ করার আগে সেই ম্যাথের প্রমাণ আমি যেটা করে দিছি সেটা আগে করে আসবো। এই এক্সেল মানে কি? এখানে করে এক্সেল, এখানে এক্সেল আছে, এটা কি কয়েল না? তাহলে কয়েল মানে কি? এখানে একটা কি আছে, রেজিস্টার আছে, একটা কি আছে, ইন্ডাক্টর আছে। তাহলে কি এখানে এক্সেল মানে কি? এই যে এখানে করে এক্সেল। তারপর এখানে আরএল মানে কি? এটার আর এটার কি, এর সাথে যে রেজিস্টার থাকবে সেই রেজিস্টার। এক্সসি মানে কি? এই যে এখানে করে এক্সসি। আরসি মানে কি? এর সাথে যদি সিরিজে কোনো রেজিস্টার আরসি থাকে তবে আরসির মান বসাবো। এর সাথে সিরিজে কোনো রেজিস্টার আরসি ছিল না, তাই আরসির মান কত দিছি? 0 দিছি। সামনে ভাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, মানে আমি সূত্র দিছি কি, এখানে এটা দিয়ে কয়েকটা সূত্র হবে, যে এই দুইটা লাইনই জাস্ট যদি এই দুইটা লাইনে থাকে, এই লাইনে যা যা মান থাকবে তা তা মান এখানে বসাই দেব, তাই হয়ে যাবে। তো এখানে এখানে আর, এখানে সি, বা এখানে এল, এখানে সি, বা এখানে যা খুশি যা যেখানে যেখানে যাই থাক আমরা এই বসাবো। মানে এখানে আর এল, আর সরি এটা কি আর আর সি, এটাও কি আর এল, এমন সার্কিট হলে আমরা এইভাবে বসাবো। যদি এখানে যা এখানে এই শাখাতে যা থাকবে সেটা বসাবো, এই শাখাতে যেটা থাকবে সেটা এখানে বসাবো। এটা শর্টকাট সূত্র বলে দিছি, প্রমাণ করার সময় কিন্তু এটা বলে দিছিলাম, সেটা একবার দেখে নেবেন। তারপর আবারও আমি এখানে বলে দিলাম, এটা একটু দেখে নিলাম, সমস্যা নাই। তো এই তো আমাদের প্যারালাল রেজোনেন্স শেষ। আগামী দিন আমরা আচ্ছা প্যারালাল রেজোনেন্স শেষ করব না, আমি একটা ম্যাথ করাবো। যেহেতু আরএলসি সিরিজ তিনটা যখন সি প্যারালাল, সরি আরএলসি তিনটা যখন প্যারালাল, তখন কিভাবে হবে সেই ম্যাথটা করে নাই, কারণ ওই প্রমাণটা আমরা করাইছি। আমরা প্রমাণ করেছি দুইটা, একটা ট্যাঙ্ক সার্কিট আর একটা আরএলসি সিরিজ, সরি আরএলসি তিনটাই কি প্যারালাল। এই অবস্থায় কত হবে সেইটা আমি এখন দেখাই দেব, ঠিক আছে? সেই ম্যাথটা দেখাই নাই, ম্যাথটা বইতে আসছে। যদি 8 নম্বরটা একটু বলে দিন ভাই, 8 নম্বরটা একটু বলে দিন। 8 নম্বরটা করা আছে, করতে পারবেন না, সমস্যা নেই, করা আছে, দিব না রাতে দিয়ে দিব না ওটা। মানে আমি বেছে বেছে সেগুলো করলাম যেগুলো এর আগের ক্লাসে করা নাই, যাতে আপনারা সব ক্লাসই করে পান, মানে প্রত্যেকটা ম্যাথ যাতে সমাধান আমার থেকে পান, এজন্য বেছে বেছে ওইগুলোই করলাম যেগুলো এর আগে করা হয় নাই। এগুলো আপনাদের সুবিধার জন্যই তো।
আচ্ছা, একটা ম্যাথ বইতে আসছিল, মনে হয় ডাটাটা এমনই ছিল, আমার খেয়াল নাই, সম্ভবত ডাটা এমনই ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কিউ নট এবং ব্যান্ডউইথ, এই কয়টা বের করতে বলছে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কিউ নট এবং ব্যান্ডউইথ, ঠিক আছে। আচ্ছা, আর এল সি তিনটা যখন প্যারালাল, আমি কিন্তু এই প্রমাণটা করাইছি, সেজন্য এই ম্যাথটা করে দিচ্ছি। আর এল সি তিনটায় যখন প্যারালাল, তখন কিভাবে কি করতে হবে এই প্রমাণ আমি করাইছি, এখন জাস্ট এটার ম্যাথ আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন এখানে একটা, ঠিক আছে, এখানে একটা এল, তাও ঠিক আছে, এখানে দুইটা সি, ক্যাপাসিটর কয়টা আছে, দুইটা, তাহলে দুইটা ক্যাপাসিটরকে একটাতে কনভার্ট করতে হবে, দুইটা ক্যাপাসিটর কি একটা বানাইতে হবে, তাহলে এখানে কিসে আছে, ক্যাপাসিটরটা সিরিজে আছে, তাহলে ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে একে কি করতে হয়, প্যারালাল করতে হয়। ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে ওই দুইটাকে বা যে কয়টা সিরিজে থাকবে সবগুলোকে প্যারালাল করে একটা করতে হবে, সবগুলোকে প্যারালাল করে কয়টা করতে হবে, একটা। তাহলে 3 এবং 6 কে যদি প্যারালাল করি তাহলে কয়টা হবে, একটা। তাহলে 3 আর 6 কে প্যারালাল করলে কয়টা পাবো, একটা পাবো, যার মান কত হবে, 2 হবে, যার মান কত হবে, 2 হবে, কত, 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, সার্কিটটা এখন একটু সিম্পল হয়ে গেল। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এই অবস্থায় আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত পাইছিলাম, যে সিরিজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমান, মানে সিরিজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্রের সমান আর কি 1/2 পাই রুট ওভার এল সি। তাহলে কত হবে, 1/2 পাই গুণন রুট ওভার এল, এল মানে কত, 0.02, সি মানে কত, 2 গুণন 10⁻⁶, সম্ভবত 795 না কত হবে, কেউ একজন বলেন তো, অ্যানসারটা মনে নাই, সম্ভবত 795 হবে, কেউ একজন বলেন, একটু দ্রুত বলেন, সময় লস করে একটু দ্রুত বলেন, ক্যালকুলেটর দ্রুত টিপা শিখতে হবে সবার, আপনারা অনেক স্লো। ভাই 795.7। হ্যাঁ, 795, ঠিক আছে, 795.7 হার্টজ, এই একটা অ্যানসার। তারপরে বের করতে বলছে আমরা কিউ নট, কি বের করতে বলছে, কিউ নট। তাহলে এই সার্কিটের কিউ নটের সূত্র আমরা কি দেখছিলাম, যে 1/কিউএস, মানে সিরিজ রেজোন্যান্সের যে কিউ ফ্যাক্টর তার উল্টা, সিরিজ রেজোন্যান্সের যে কিউ ফ্যাক্টর তার উল্টা, সিরিজ রেজোন্যান্সের কিউ ফ্যাক্টর আমরা কত পাইছিলাম, যে XL/R, কত পাইছিলাম, XL/R অথবা XC বাই কত, R, অথবা কি পাইছি আমরা, XC/R, আর অথবা সূত্র কি পাইছিলাম আমরা, যে 1/R গুণন রুট ওভার L/C, 1/R গুণন রুট ওভার L/C। তো এখন উল্টাই দেব, তাই হয়ে যাবে, অর্থাৎ R বাই কত, XL, R বাই XL। তাহলে দেই R বাই XL কত হয় দেখেন তো, অথবা কি R, হ্যাঁ, R গুণন রুট ওভার C ভাগ L, R গুণন রুট ওভার C ভাগ L কত হয়, কেউ একজন বলেন তো, এটা সম্ভবত 20, হ্যাঁ সম্ভবত 20, ঠিক আছে, 20 অ্যানসার, ঠিক আছে। আচ্ছা, এখন কি বের করতে বলছে, ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ মানে কি, F0/Q0 অলওয়েজ, এই মানটা কত হয় রাহুল ভাই, 39, সম্ভবত না, এটাই 39 হার্টজ মনে আছে। আচ্ছা, 39 সামথিং এরকম ভাবে, মানে একবার মনে রাখা সম্ভব না, আমি আগে করছি ম্যাথটা। আচ্ছা, এই হচ্ছে আর এল সি তিনটা যখন প্যারালাল তখন সূত্র এরকম হবে, ম্যাথ এভাবে করতে হবে, ঠিক আছে। শামিউল ভাই আপনি প্রশ্ন করছিলেন ভাই, 8 নম্বরটা শামিউল ভাই আছেন, আসি ভাই, 8 নম্বরটা একটু বলে দেন ভাই। হ্যাঁ, 8 নম্বর আপনি করে দিতে চাইছিলেন, 8 নম্বরটা আমার করে দেওয়া আছে, আমি বেশি আপনাদের সেই ম্যাথগুলাই বেশি করে করাই যেগুলো করে দেওয়া নাই, কেন, যাতে আপনারা প্রত্যেকটা ম্যাথে আমার কাছ থেকে সমাধান পান। তারপরেও যদি সেটাতে সমস্যা হয় আগামী ক্লাসে তো অবশ্যই সেটা সমস্যা হলে সমাধান করে দেবো, ঠিক আছে। এখানে যেগুলো আপনাদের এখন করালাম না সেগুলো সবগুলো করা আছে, আমি চাচ্ছিলাম আপনাদের প্রত্যেকটা ম্যাথ করে দেওয়ার, সেটা এভাবে হোক বা পূর্বের ক্লাসে হোক, যেভাবে হোক দুইটা মিলিয়ে প্রত্যেকটা ম্যাথ যাতে আপনাদের সামনে সমাধান আসে সেভাবে আমি চেষ্টা করি, ঠিক আছে। এই 8 নম্বর ম্যাথটা ওখানে পড়ে আছে, আপনারা ওইটা দেখবেন, যদি না বোঝেন সমস্যা হয় আমি আগামী দিন সেটা আবার দেখাই দেবো। শামিল ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, এটা তো আপনাদের ফার্স্টে বলছিলাম,
এটা আপনাদের ফার্স্টে বলছিলাম আর আপনারাও বলছিলেন হ্যাঁ ভাই এভাবে করলে দ্রুত হবে এবং সবথেকে ভালো হবে। আপনাদের পরামর্শ নেই তো এভাবেই আগাচ্ছি আমরা। আচ্ছা তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।